হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তোমাদের স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে। এবং এখানে তোমাদের সংস্কৃতের সমগ্র ব্যাকরণটি নিয়ে আলোচনা করা হয়েছে আজকের প্র্যাকটিস সেটটি। ঠিক আছে, তোমাদের বিগত বছরগুলিতে যে ধরনের ব্যাকরণের টপিকগুলো এসেছে সেই সব প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী বা কীভাবে প্রশ্ন আসছে সমস্ত কিছুটা এই রকমভাবে প্র্যাকটিস সেটে তৈরি করা হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটি পুরোটা দেখলে অনেকটাই উপকৃত হবে। তো চলো ভিডিওটি দেখা যাক, মানে কোশ্চেনগুলো দেখি। তো কোশ্চেনগুলোর মধ্যে কী কী রয়েছে সম্পূর্ণ সেটাকে আলোচনা করে দেবো আজকে তোমাদের। ঠিক আছে, তো আশা করি অনেকটা হেল্পফুল হবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং যারা যারা নতুন রয়েছে চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন, এখানে দেখো প্রথমে কি বলেছে, নিচের মধ্যে কোনটি ইকো এনওচি সূত্রানুসারে গঠিত। তাই তো এখানটা ইকো এনওচি সূত্রানুসারে মানে কি না, ইকো এনওচি সূত্রানুসারে মানে হলো অ আ, ঠিক আছে, অ আ নয়, অ হস্যই, ঠিক আছে, হস্য রি, ঠিক আছে, বোঝা গেল। এইটা যুক্ত অস্বরবর্ণ, ঠিক আছে। এবারে বলো অস্বরবর্ণ মানেটা কি। তাই তো অস্বরবর্ণ মানে হচ্ছে এই অ আছে, ধরো সাপোজ অ আছে, ঠিক আছে, অ যুক্ত দিয়ে দীর্ঘই আছে, অ দিয়ে দীর্ঘই আছে, ঠিক আছে। তাহলে কি হলো, এখানটায় অ আর দীর্ঘই, অর পরে আ হয়, এটা তো দীর্ঘস্বর। এবারে হস্যই দীর্ঘই, পাশের পাশে অর্থাৎ স্বরবর্ণের পাশাপাশি শব্দ না বসে অপর কোনো শব্দ বসে, সেটাই হচ্ছে অস্বরবর্ণ। বোঝা গেল। মানে ধরো সাপোজ অ আছে, তারপরে কি আছে, আ হয়, অ আ। তো যদি আটা না বসে দীর্ঘই বসে, ঠিক আছে, তখন এখানটায় জফলার আগমন হয়। মানে এইটা হচ্ছে ইকো এনওচি সূত্রানুসারে। এবারে আমরা অপশানগুলো দেখো, দেখে আমি সেটাকে বিশ্লেষণ করছি। এখানে দেখো প্রথম অপশান দেওয়া আছে অতিযুক্ত অত্যাচার। তাই তো, তাহলে অতির কি আছে, হস্যই আছে, তাই তো, অতির হস্যই আছে। আচ্ছা, তারপরে দেখো কি আছে না, অতিযুক্ত অত্যাচার। তাহলে ইকো এনওচি হস্যই আছে, অতির হস্যই যুক্ত দিয়ে অত্যাচার, অত্যাচার মানে এখানটায় অ আছে। তাহলে দেখো হস্যই এখানে যদি দীর্ঘই হতো তখন একটা ভাবা যেত, কিন্তু এখানটায় হস্যই যুক্ত অ আছে। বোঝা গেল। তো অর্থাৎ এটি আমরা ইকো এনওচি সূত্রানুসারে ধরতে পারি। ঠিক আছে, তাহলে নিচের মধ্যে কোনটি ইকো এনওচি সূত্রে গঠিত না, অতিযুক্ত অত্যাচার, ঠিক আছে, শোনো অত্যাচার, অতিযুক্ত অত্যাচার, আচার করে অত্যাচার। অ্যাকচুয়ালি এখানটায় স্পেলিংটা ভুল হয়েছে, আচার হবে, ঠিক আছে, আচার করে অত্যাচার। বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, স্তৌযুক্ত অক সন্ধির নিয়মানুসারে নিচের কোনটি সঠিক। তাই তো কি আছে, স্তায়ক আছে, স্তাবক আছে, স্তাউক আছে, স্তৌক আছে, কোনটা হবে। স্তৌযুক্ত অকারে, স্তৌ মানে ঔ যুক্ত ক, অ, তাহলে কোনটা হবে, স্তাবক। তাই তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার, স্তাবক। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলেছে যে নিচের মধ্যে কোনটি অনভাগান্ত পুংলিঙ্গ শব্দ। নিচের মধ্যে কোনটি অনভাগান্ত পুংলিঙ্গ শব্দ, কী কী দেওয়া আছে না, রাজন দেওয়া আছে, সিমন দেওয়া আছে, আর একটু উপরে তুলতে হবে। হ্যাঁ, নিচের মধ্যে কোনটি অনভাগান্ত পুংলিঙ্গ শব্দ, রাজন, সিমন, যুবন, শন, ঠিক আছে। তাহলে কোনটা হবে না, সিমন, সিমন, তাই তো, সিমন হচ্ছে আমরা জানি অনভাগান্ত পুংলিঙ্গ শব্দ। আচ্ছা, তারপরে দেখো কর্মণি শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ হলো, কর্মণি শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ হলো কর্মভ্য, কর্মসু, কর্মণু, কর্মনাম। তাহলে কি না, কর্মণি শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ কোনটা, কর্মনাম, তাই তো, কর্মনাম হবে রাইট অ্যান্সার। তারপর দেখো নেক্সট কোশ্চেনে কী আছে, দাত্রী শব্দের দ্বিতীয়ার দ্বিবচনের রূপ হচ্ছে, দাত্রী শব্দের দ্বিতীয় বহুবচনের রূপ কি, দাত্রী শব্দের দ্বিতীয়ার দ্বিবচনের রূপ হলো দাতরম, দাতরু, দাত্রীন, আর এখানে দাত্রীন আছে। তাহলে কোনটা হবে, এখানে দেখো দাত্রীনটা দুটো আছে তোমাদের, ঠিক আছে, একটা দাত্রীন আছে, একটা দাত্রীন, অর্থাৎ তয় ডবল রি আছে, তাহলে ডবল রিটা হবে, ঠিক আছে। এক সেকেন্ড,
তাহলে এটা কি হবে যে দাত্রী, তাই তো? তাহলে বোঝা গেল এটা এখানে দাত্রীর অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। দাত্রী শব্দ দ্বিবচনের রূপ দাত্রী। চলো তারপরে কোশ্চেন দেখো কি আছে। আচ্ছা, জাগরি শব্দের বিধিলিঙ্গ লকারের প্রথম পুরুষ একবচন। জাগরি শব্দের বিধিলিঙ্গ লকারের প্রথম পুরুষ একবচন কি হবে? কি হবে বলো? কোনটা? জাগরিয়াত আছে, জাগরিয়াতাম আছে, জাগতু আছে, জাগরিয়া আছে। তাহলে আমরা বুঝতে পারছি স্পষ্ট হবে যে জাগরিয়া হবে, তাই তো? আচ্ছা, 7 নম্বর দেখো, সাজ শব্দের লোট লোকারের উত্তম পুরুষ বহুবচন কোনটা হবে? এগুলো তোমাদের কোনটা বলো তো? এগুলো ধাতুরূপ তোমাদের পড়তে হবে, ধাতুরূপগুলো তোমাদের একটু জানতে হবে, ঠিক আছে। সাজ শব্দের লোট লোকারের উত্তম পুরুষ বহুবচন কোনটা হবে? শাসাম, তাই তো? সস্যাম হবে, সস্যাম অর্থাৎ শাসাম, ঠিক আছে। সাজ শব্দের লোট লোকারের প্রথম উত্তম পুরুষ একবচন শাসাম। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন দেখো কি আছে। তারপরে দেখো, নিচের মধ্যে কোনটি রুধাদিগণীয় আত্মনেপদী ধাতু? নিচের মধ্যে কোনটি রুধাদিগণীয় আত্মনেপদী ধাতু? ভুজ, ভুজ অর্থাৎ একটা ভুজ মানে হচ্ছে খাওয়া, ঠিক আছে। আর একটা ভুজ মানে কি বলো? একটা ভুজ মানে হচ্ছে খাওয়া, আর একটা ভুজ মানে হচ্ছে রক্ষা করা, তাই তো? আর একটা যুজ মানে যুক্ত করা, এবং হিংস মানে হিংস করা। তাহলে কোনটা হবে? রক্ষা করা নাকি খাওয়া? অর্থাৎ আমি ধরি, সাপোজ আমি তোমাদের বলে দিচ্ছি, একটা হচ্ছে খাওয়া, ঠিক আছে, এটা হচ্ছে খাওয়া, আর এটা হচ্ছে রক্ষা করা, এটা হচ্ছে রক্ষা করা, ঠিক আছে। এবারে বলো, তার দুটো অপশান আর পেয়েছো তোমরা, নিচের মধ্যে কোনটি রুধাদিগণীয় আত্মনেপদী? তো খাওয়াটা হবে, ঠিক আছে, ভুজ অর্থাৎ খাওয়া, এটা হচ্ছে রুধাদিগণীয় আত্মনেপদী ধাতু। আচ্ছা, তারপর দেখো, কীটযুক্ত জংযুক্ত লড়তে কি হবে? ক্রীড়যুক্ত জংযুক্ত লড়তে, তাহলে চেক্রিয়তে, চেক্রিরতে, চেক্রিয়তে আছে, চেক্রিয়তে, এখানটায় চেক্রিয়তে কোনো ভাবাভাবি সিন নেই, ঠিক আছে। কীটযুক্ত জংযুক্ত লড়তে করে চেক্রিয়তে। আচ্ছা, তারপর দেখো এখানে কি বলছে, পথ যুক্ত জংযুক্ত লড়তে। আশা করি তোমরা এগুলো 11-12 পড়েছো, কারণ আমি নিজেই 11-12 পড়ছি বলে সেটা মনে আছে, ঠিক আছে। পথ যুক্ত জংযুক্ত লড়তে পনিপত্যতে, ঠিক আছে। এখানে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি তোমাদের কোশ্চেনগুলো ঠিকঠাকভাবে এগোচ্ছে। তো চলো তারপরে দেখো, নো যুক্ত, আচ্ছা এখানটায় একটা জিনিস দেখো, এখানে তুমুন, ঠিক আছে, এখানে তুমুনের প্রতিনিষ্ঠ, নো যুক্ত তুমুনের পরিনিষ্ঠিত রূপ হলো নুত, নূতবৎ, নুত আছে, নূতবৎ আছে, নতুন আছে, কোনটাই না। আচ্ছা, কোনটা হবে বলো? এখানে কি হবে বলো? নো যুক্ত এর পরিনিষ্ঠিত রূপ কি বলো? আচ্ছা, নুত হবে না, এরকম কোনো কিছু খুঁজেই পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, মানে কোনোটাই নয়, ঠিক আছে। চলো তোমাদের আমি এই 12টা আমি বলবো না, তোমরা নিজেরাই বলবে রি যুক্ত 3 করে কি হচ্ছে। অর্তি, অত্রি, অত্রি, আত্রি, এই 12 নম্বর যে প্রশ্নটা এটা তোমরা নিজেরাই করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, অ্যাকচুয়ালি এই যে অপশানগুলো না, এগুলো বোঝানোর কিছু নেই, ঠিক আছে, তাই আমি কোনো বোঝাতেও মানে পাচ্ছি না, এই কারণে যে কী বলবো ওখানে কোনো খুঁজে পাইনি। 13 নম্বর কোশ্চেন দেখো, প্রজাপতি অসংখ্য দেবতা, প্রজাপত্য, প্রজাপত্যে, প্রজাপত্য সব কয়টি? প্রজাপতি অসংখ্য দেবতা কোনটা হবে? প্রজাপতি অসংখ্য দেবতা, প্রজাপত্য, তাই তো, প্রাজাপত্য এটাই হবে। প্রজাপত্যে নয় কিন্তু, প্রজাপত্যও নয়, প্রজাপত্যও নয়, তাহলে প্রাজাপত্য, ঠিক আছে। আচ্ছা, এরপর কোশ্চেন দেখো, বংহয়তী শব্দের ব্যুৎপত্তি কী? বংহয়তী শব্দের ব্যুৎপত্তি কী? কোনটা হবে? বহুযুক্ত লড়তি, বহুলযুক্ত নিচ লড়তি, বহুলযুক্ত ইষ্টন লড়তি, কোনটাই নয়। কোনটা হবে না? বংহয়তী শব্দের অর্থ হচ্ছে বহুলযুক্ত নিচ লড়তি, ঠিক আছে। তাহলে কোনটা হলো? বহুলযুক্ত নিচ লড়তি, বোঝা গেল। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, কনিষ্ঠ পদটি নিষ্পন্ন করলে হবে যুবনযুক্ত ইষ্টন, যুবনযুক্ত ইষ্টন। আচ্ছা, যুবনযুক্ত ইষ্টন কথাটা ঠিক, কনিষ্ঠ পদটি নিষ্পন্ন করলে যুবনযুক্ত ইষ্টনই হয়। এর ব্যাপার হচ্ছে হ্রস্বইকার আর দীর্ঘইকারের খেল দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখো যুব দেওয়া আছে, যুব তো হবে না, ঠিক আছে, এই গদ দাগটা যাবে না, তাহলে যুবনযুক্ত ইষ্টন করে কোনটা হবে বলো? যুবনযুক্ত ইষ্টন করে কোনটা? 1 সেকেন্ড। আচ্ছা, যুবনযুক্ত ইষ্টন করে কোনটা হবে?
যুবনযুক্ত ইষ্টন, যুবনযুক্ত ইষ্টন অর্থাৎ কনিষ্ঠ, তাই তো? তাহলে এইটা হবে ক দাগে হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো, তারপরে একটা তোমাদের জন্য ভালো কোশ্চেন আছে। নটয়তী শব্দের অর্থ নাচে নাচায় অভিনয় করে, তাই তো? তাহলে কি হবে না, নাচে শব্দের অর্থ কোনটা? নটয়তী শব্দের অর্থ নাচে নাচায় অভিনয় করে, অভিনয় করায়। কোনটা হবে? আমরা জানি নর্তকী মানে নাচে, তাই তো? তাহলে নটয়তী শব্দের অর্থ কোনটা হবে? নাচে না নাচায়? নাচায়, নাচায়, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। চলো তারপরে দেখো কি বলছে, কৃষ্ণসর্প শব্দের অর্থ কোনটি? কৃষ্ণসর্প শব্দের অর্থ কি? এটা ব্যাম্ভর-নকুল কৃষ্ণসর্প কথা পড়েছ? এইটা হচ্ছে কৃষ্ণসর্প কথা মানে কি? কৃষ্ণ অর্থাৎ কালো, সর্প অর্থাৎ সাপ। তাহলে কালো সাপ হবে না কেউটে সাপ হবে? সেখানে তো বলছিলাম কালো কেউটে সাপ। তাহলে কোনটা? সব কয়টি? কোনোটাই নয়। এখানে কৃষ্ণসর্প মানে হচ্ছে কালো সাপ। কৃষ্ণ অর্থাৎ কালো আর সর্প অর্থাৎ সাপ, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন দেখো, যবনানী শব্দের অর্থ। আশা করি এই কোশ্চেনটা তোমরা অনেক জায়গায় দেখেছো, ঠিক আছে? যবনানী শব্দের অর্থ কোনটি? যবনের স্ত্রী, দুষ্ট জপ, যবনদের লিপি, কোনোটাই নয়। কি হবে না, যবনানী শব্দের অর্থ হলো যবনের স্ত্রী, দুষ্ট জপ, যবনদের লিপি, কোনোটাই নয়। কোনটা রাইট অ্যান্সার বলো? আচ্ছা, এই কোশ্চেনটাও তোমরা করবে, ঠিক আছে? তাহলে 12 আর 18, ঠিক আছে? এতক্ষণ যারা যারা কোশ্চেনগুলো দেখছো তারা আশা করি পরেগুলো দেখো, তোমাদের জন্য ভালো কোশ্চেন রয়েছে এটাতে, এবং আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং কোশ্চেনটার সম্বন্ধে অবগত হবে। তো চলো, এখানে কি বলা আছে? সেবকের স্ত্রীকে বলা হয় সেবকা, সেবিকা, সেবকী, সব কয়টি? আচ্ছা, সেবকের স্ত্রীকে বলা হয় কি? সেবকা না সেবিকা? হ্যাঁ, সেবকী। আচ্ছা, সব কয়টি কোনটা হবে বলো? সেবকের স্ত্রী সেবকা তো নয়। আচ্ছা, মানে সেবক, সেবক, সেবিকা স্ত্রীলিঙ্গ আর কি, এটাতে স্ত্রীলিঙ্গ হচ্ছে, এটাই হবে। সেবক স্ত্রীলিঙ্গে কি হবে? সেবিকা, ঠিক আছে? আচ্ছা, এরপরে কোশ্চেন দেখো কি বলছে, ঋণে উত্তম। ঋণে উত্তম এক কথায় প্রকাশ করলে কি হবে? এটা তোমাদের এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে। ঋণে উত্তম এক কথায় প্রকাশ করলে হবে ঋণোত্তম, উত্তমর্ণ, উত্তমীর্ণ, অধমর্ণ। তার মানে কি ঋণে উত্তম, উত্তমর্ণ, এটা মুখে মুখে লেগে আছে নাকি? আমার তো মুখে লেগে আছে, জানি না কার কী হয়েছে। চলো তারপরে দেখো, পুনঃ পুনঃ নিত্যতি কী হবে বলো? পুনঃ পুনঃ নিত্যতি এটাও তোমরা অনেক আগেই পড়েছো, গ্র্যাজুয়েশনে হয়তো পড়েছো, ঠিক আছে? পুনঃ পুনঃ নিত্যতি কী হবে? নরে নৃত্যতে। নরে নৃত্যতে কোথায় আছে সেটাই দেখার বিষয়। নরে নৃত্যতে, ঘ রাইট অ্যান্সার। তাহলে 21 দেখে ঘ, অর্থাৎ পুনঃ পুনঃ নিত্যতি নরে নৃত্যতে। তারপরে কী আছে দেখো, যেতুম ইচ্ছতি। যেতুম ইচ্ছতি কি? জিগীষতি। এখন প্রত্যেকটা জিগীষতি আছে, জিগীষতি, 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 জিগীষতি। তার মানে এই ঘ দাগে অপশানটা হবে না, ঠিক আছে? এই অপশানটা বাতিল, ঠিক আছে? এবারে জিগীষতি, 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 তিনটেই হচ্ছে জিগীষতি আছে তোমাদের। তাহলে যেতুম ইচ্ছতি মানে কোনটা হবে? যেতুম ইচ্ছতি মানে জিগীষতি, সেটা তো আমরা বুঝলাম, সেটা তো আমরা সবাইও জানি। তাহলে কোনটা? জিগীষতি, অর্থাৎ বর্গীজ হর্ষই, গয় দীর্ঘই, মূর্ধন্য ষ, তয় হর্ষ, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো কি আছে, শিক্ষক যুক্ত চরটের ইপ, এটা স্ত্রীলিঙ্গ, তাই তো? তাহলে কোনটা হবে? ভূতপর্ব শিক্ষিকা, শিক্ষক চরি, ক খ, কোনোটাই নয়। কোনটা হবে বলো? শিক্ষক চরি, ভূতপূর্বা শিক্ষিকা মানে এটা বুঝলাম, এটা মিলছে। শিক্ষক চরি মানে শিক্ষকের চর, আর শিক্ষক চর তাহলে হবে সেটা পুংলিঙ্গে। শিক্ষক চরি মানে স্ত্রীলিঙ্গে আছে, চরযুক্ত ইপ মানে এটাও হবে, মানে ক ও খ। রাইট অ্যান্সার ক ও খ, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো সমাস কয় প্রকার? সমাস কয় প্রকার? সমাস 6 প্রকারও হয়, 2 প্রকারও হয়, 3 প্রকারও হয়, 4 প্রকারও হয়। কোনটা? সমাস হচ্ছে তোমাদের কৃৎপ্রত্যয়, তদ্ধিৎপ্রত্যয়, তাই তো? সরি, আচ্ছা, তোমরা সকলেই জানো সমাস কয় প্রকার? সমাস 4 প্রকার, তাই তো? কিন্তু হ্যাঁ, সমাসস্য আমরা জানি সমাসস্য চতুর্বিধ, ঠিক আছে? সমাসস্য চতুর্বিধ মানে 4 প্রকার, কিন্তু অনেকে কেউ কেউ আবার 6টাও বলেছেন, ঠিক আছে? অনেকেই 6টা বলেছেন, কিন্তু এখানে 4টা হচ্ছে রাইট অ্যান্সার হবে। চলো তারপর দেখো, জ্ঞানেন হীন এর সমাসবদ্ধ পদটি দ্বিতীয়া তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ। তাহলে জ্ঞানেন হীন এর সমাসবদ্ধ পদটি কি? দ্বিতীয়া তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, কোনটা হবে?
বলো জ্ঞানহীন এই সমাসবদ্ধ পদটি তৃতীয়া তৎপুরুষ, ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ। তারপর দেখো কী হচ্ছে কোশ্চেনটা দেখি, দেবাচ আপুরাত, আচ্ছা দেবাচ অসুরাচ, এই কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে, এখানে অসুরাচ, দেবাচ আর অসুরাচ, ঠিক আছে, অসুরাচ, তাহলে অসুরাচ অর্থাৎ কী হবে, দেবাচ অসুরাচ সমাসবদ্ধ পদটি কী হবে, এখানে দেবাসুরম, দেবাসুরা, দেবাসুরম কোনোটাই নয়, তাহলে কোনটা হবে উত্তরটা বলো, দেবাসুরম, ঠিক আছে, দেবাসুরম। এবং এটা তোমরা কমেন্ট সেকশনে বলো যে দেবাচ অসুরাচ এটা কী সমাস, এই সমাসটা কী সমাস, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে। পঞ্চ বা ষট বা এর সমাসবদ্ধ পদটি কোন সমাস, ঠিক আছে, পঞ্চ বা ষট বা পঞ্চষট এর সমাস করলে কি হয়, পঞ্চষট, তাই তো, এর সমাসবদ্ধ পদটি কোন সমাস, তৎপুরুষ বহুব্রী কর্মধারয় কোনটা হবে বলো, এখানটায় বহুব্রী সমাস হবে, ঠিক আছে, তো এটা হচ্ছে রাইট অ্যান্সার, বহুব্রী সমাস। এবার দেখো 28 দাগেটা কী আছে, নিমিত্তাৎ কর্মযোগের সূত্রের উদাহরণ, তাই তো, নিমিত্তাৎ কর্মযোগ সূত্রের উদাহরণটা কি, কেশেষু চমরিং হন্তি, ঠিক আছে, কেশেষু চমরিং হন্তি, কেশেষু গৃহীতা কৃষ্ণা, কেশেষু স্তুট কণা, সবগুলো, তাহলে কোনটা হবে বলো না, কেশেষু নিমিত্তাৎ কর্মযোগে সূত্রের উদাহরণ, আচ্ছা নিমিত্তাৎ কর্মযোগ কেশেষু চমরিং হন্তি, তাই তো, কেশেষু চমরিং হন্তি এটাই হচ্ছে নিমিত্তাৎ কর্মযোগ। তারপর দেখো কি বলছে, কর্তায় ষষ্ঠীর উদাহরণ, দুগ্ধস্ব পানম শিশু ভোজনম সর্বেসাং পূজিত রামস্য পুস্তকমিদম, ঠিক আছে, কর্তায় ষষ্ঠীর উদাহরণ কি, দুগ্ধস্ব পানম শিশু ভোজনম সর্বেসাং পূজিত রামস্য পুস্তকম, কোনটা হবে কর্তায় ষষ্ঠী, ষষ্ঠী কোনটা কর্তা, শিশু ভোজনম, শিশু ভোজনটা হচ্ছে কর্তায় ষষ্ঠী উদাহরণ, ঠিক আছে। তারপর দেখো এখানে কি বলেছে, আচ্ছা এখানে কি বলেছে, শয্যায়াম অধিশেতে পদটি কোন কারক, তাই তো, শয্যায়াম অধিশেতে, এখানে ধরো শিশু শয্যায়াম অধিশেতে পদটি কোন কারকের মধ্যে পড়ছে, হ্যাঁ, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, কোনটা বলো, কর্মকারক, এটি কোন কারক, এটি হচ্ছে কর্মকারক, তাহলে শয্যায়াম অধিশেতে পদটি কোন কারকের মধ্যে পড়ছে, কর্মকারক, তাই তো। এখানে কার তলায় দাগ আছে বলো তো, এখানে হচ্ছে শয্যায়ামের তলায় দাগ আছে, এইটা হচ্ছে এখানে উল্লেখ করা নেই, বাট এখানে দাগ আছে শয্যায়ামের তলায়, ঠিক আছে, তাহলে এটা কর্মকারক হবে, ঠিক আছে। আর নিচের পরে অপশানটা কি আছে, অধিকরণ, ঠিক আছে। এখন একটা কথা হচ্ছে, তোমাদের যত কোশ্চেন আছে, ঠিক আছে, তো প্রত্যেকটিকে ভালো করে প্র্যাকটিস করো, এবং তোমরা আশা করি অনেকটা এইসব ব্যাকরণ পোর্শনগুলো তোমাদের সম্পূর্ণভাবে একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে খুব ভালো হয়, যতটা না পড়ে হয় ততটা প্র্যাকটিসও হয়। আর এখানে একটা কথা বলে দিই, এখানে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওগুলো শেয়ার করছি না, এটা কোনো রকমভাবে পেড কোর্স বা হ্যান ত্যান কিছু নয়, এটা শুধুমাত্র গ্রুপ স্টাডির জন্য, এবং আমারও তো পড়া হবে, তোমারও সাহায্য হবে, ঠিক আছে, তো সব কিছুর জন্য। তো দেখো যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, এবং দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ যেন বাই বাই, সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।